ব্রাদার, আপনি কি শিওর আমি এখানে আসতে বলছি আপনাকে? এখানে তো বড় একটা হিজল গাছ ছিল, সেই গাছে কত রকমের পাখি বসতো। আমরা বন্ধুরা সেই হিজল গাছের নিচে বসে অনেক সময় কাটাতাম। সেই গাছটা কোথায় গেল? হিজল গাছ, চোখের সামনে কত মানুষ হারায় যাইতেছে, দুনিয়া পাল্টায় যাইতেছে, আর আপনি পড়ে আছেন পাখি নিয়ে, গাছ নিয়ে। আপনি নিজে একবার হারায় যান না, দেখেন না আপনার খোঁজ কেউ রাখে কিনা। কেউ রাখবো না। তা ঠিক বলছেন। ভাইজানকে কাউকে খুঁজতে আইসেন? আপনি বুঝলেন কি করে? চোখ দেখে ভাই মানুষ খোঁজেন, আমি যাই গেছেন ভাড়া এখন কথা দিয়ে ভাইজান বলেন। যেই মেয়ের পাখির নামে নাম, তার হারায় গেলে আর ফিরে আসে না। আমারও একজন আছিল, নাম তার ময়না। ধোয়ার মতো কেমনে কবে ওই মিলাই গেল, আর খোঁজ পাইলাম না। মায়া মানুষ ফিরে মায়াই পাবো। ঠিক আছে, সালাম আলাইকুম। আর এই গ্যাসের জন্য একটা কাজও ঠিক মতো হবে না। একটা দিন যদি একটু গ্যাসটা সময় মতো পাইতাম, ঠিকঠাক পাইতাম। ওই কি হলো? আর কতক্ষণ লাগবে? সামান্য গরম পানি করতে এত সময় লাগে নাকি? জমিদার রায়হান চৌধুরী আসছে, গরম পানি ছাড়া গোসল করতে পারি না। তুমি জানো না সকালবেলা গ্যাস থাকে না? তো সকালে যখন গ্যাস থাকে না, তুমি কি ভরে উঠতে পারো না? আমাদের যখন গ্যাস সমস্যা, যাও না নিজের বাবা বাড়িতে বড় একটা সিলিন্ডার নিয়ে এসো। কত বড় সাহস তোমার! তুমি আমাকে আমার বাপের বাড়ি করে দিতেছো কেন? হ্যাঁ, আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও। আমি যদি রান্না না করি তোমার খাওয়া হয় না। এত বড় বড় কথা আসে কোথা থেকে তোমার? পানি গরম তো, ওটা কোনো বড় ব্যাপার না। যে পাশের যে হোটেল আছে না, ওইখানে তোমার চেয়ে অনেক ভালো রান্না করে। এই সময় কে ফোন দিল? দেখি তো, আর জন্য তোমার এত তাড়া? হ্যালো, কবির আছে? এখনো আছে, একটু পরে থাকবে কিনা বলতে পারছি না। একদম চুপ থাকো, একটা কথা বলবা না তুমি। হ্যালো হ্যালো আপু, এটা কবিরের নাম্বার না? এটা কবিরের নাম্বার। আমি কবিরের ওয়াইফ বলছিলাম। জমিদার তো সকালবেলা গরম পানি ছাড়া গোসল করতে পারে না, এটা নিয়ে আমার সাথে চিল্লাচিল্লি শুরু করেছে। আজকে আমি ওকে এমন জনমের গরম পানি দিয়ে তাকে গোসল করাবো। এই জিজ্ঞেস করো না কে কল দিয়েছে। হ্যালো ভাই, আপনি যে হন্ডা ভাই, প্লিজ আমারে বাঁচান ভাই, প্লিজ। এই কবির, এই কি অবস্থা তোর? এক সময় কত গার্লফ্রেন্ডকে একসাথে ম্যানেজ করতি, আর এখন তোর বউ তোকে পেটাচ্ছে। ওয়ারে সিন দোস্ত। তুই সত্যি আমাকে কল করেছিস এত বছর পরে? দোস্ত তুই কোথায় দোস্ত? তুই কি দেশে? স্টেশনের দিকে যাচ্ছি। তুই দোস্ত, তুই যা 2 মিনিট দাঁড়া, তো 2 মিনিটের মধ্যে আসছিস দোস্ত। এই আসতেছি মানে? দুনিয়ার এমন কোন শক্তি নাই যে এই মুহূর্তে আমার বাইরে রাখতে পারে। আমি আসতেছি রায়হান। আরে প্যান্টটা তো নিয়ে যাও। সকাল সকাল পানি শেষ হয়ে যায়। ভাগ্যিস কাজটা সেরে ফেলেছিলাম। শান্তি করে না আমি কোনো কাজে করতে পারবো না। তাই কি হয়েছে? আজকে কি গরম খুন্তির ছাকা খেয়েছিস নাকি অন্য কিছু? রায়হান আসছে? সিরিয়াসলি দোস্ত? আমাদের রায়হান? আমি এখনই আসতাম, জাস্ট রেডি চলে আসতেছি। স্মৃতির আয়ু হয়তো মানুষের নিঃশ্বাসের থেকেও কম। যে হিজল গাছের পাখিদের সাক্ষী রেখে আমরা শৈশব বুনেছিলাম, আজ তার চিহ্নটুকুও নেই। আমি জানি না এই শূন্যতা আমায় কোথায় নিয়ে যাবে, কিংবা আমার বন্ধুরা আজও আমায় মনে রেখেছে কিনা। সবকিছুই কি আসলেই এত ক্ষণস্থায়ী, নাকি সময়ের এই ধুলোবালি সরালেই দেখা মিলবে ফেলে আসা সব রঙিন স্মৃতি? তোমার এই দোকানে ফেলে আসা সব স্মৃতি মনে পড়ে যায় মামা। তোমার এই 1 কাপ চায়ের কাছে বিদেশের সব নামি দামি চা কফিও হার মেনে যাবে। এক সময় তো কত চা খেতাম তোমার দোকানে, সেটা হিসাব রাখতে হলেও আলাদা একটা নোটবুক রাখতে হতো। হ্যাঁ, আরে এই তো, তোরা কেমন আছিস? আমাদের এখানে চলে গেছিলি কেন? বাদ দে না। কোনো বাদ দেওয়া যাবে না, আজকে তোর বিচার আমরা দুজন করবো। আরে কিসের বিচার? হ্যালো জান, হ্যাঁ আমি রায়ানকে পেয়ে গেছি। না তুমি খেয়ে নিও, আমার আসতে একটু দেরি হবে। আমার একটা জিনিস করতে মন চাচ্ছে। কি? মেরে তো হাড়গুলো ভেঙে দিতে চাচ্ছ। তুই আমাদের না জানায় কেন চলে গেছিলি দোস্ত? শোন, কিছু কিছু সময়ে জীবন থেকে পালিয়ে যাওয়া ছাড়া কোনো পথ থাকে না রে। আর তোদের যদি বলতাম আমি, তোদের চোখের জল আমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে দিত না। মাঝে মধ্যে জীবনে বড় কোনো ডিসিশন নিতে হলে ইমোশনলেস হয়ে যেতে হয় রে। তুই অনেক পাল্টে গেছিস তাই না দোস্ত? তোরাও তো পাল্টে গেছিস। একই অবস্থা তোর। এক সময় 36টা মেয়ের সাথে 37 মাস প্রেম করবার রেকর্ড। একই অবস্থা তোর। হোয়াটস গোয়িং অন ব্রাদার? এখন সকাল বিকাল বউয়ের ঝাড়ি খাই। শুধু ছাড়ি না, মাঝে মাঝে বউয়ের ঝাড়ুও খাই। সিরিয়াসলি? আমার শ্বশুর আমাকে ভালোবেসে তার মেয়ের সাথে একটা বাড়িও গিফট করেছে। এদিক সেদিক হলেই মাথার উপর থেকে ছাদটা না হারিয়ে যাবে। এই শালা কর্পোরেট বাচ্চা, তুই কি? তুইও বিলাই। ও বোঝায় যে অনেক যত্নে থাকে, কিন্তু ওর বউ যে ওকে কেমন শ্রদ্ধা করে সেটা তো আমি জানি। এই কর্পোরেটকে ওর বউ রেসপেক্ট করে? তোর রেসপেক্ট? আমি তো সরকারি চাকরি করি, প্যারা নেই, মাল তো কর্পোরেট। সারা বাসা করে বসে বসে জুম মিটিং করে। বউ মনে করে তোর মাথায় সমস্যা আছে। কর্পোরেট জব করতে করতে সাথে রোবট হয়ে গেছে। একদিনের ঘটনা বলি, একটা অনুষ্ঠানে বুঝছো ভরা মধুশের মধ্যে ওর বউ কি করলো, ও গায়ের মধ্যে বোরান ঢেলবে। হ্যাঁ, রায়ান দোস্ত তুই একদম ওর কথা বিশ্বাস করি না। ও আস্ত চিটা। তোরা একদম আগের মতোই রয়ে গেলি। হ্যাঁ, আসলে শুধু আমার সাথে এমন করে। শহরটা বড্ড বদলে গেছে রে। আমি জানতাম আমি তোমাকে খুঁজে পাবো, কিন্তু এই মাটিতে পা রাখতেই যে তুমি আমার তাকদিরে ধরা দেবে তা ভাবিনি। এই এদিকে কোথায় যাচ্ছিস? দেখছিলাম। তুই তো হঠাৎ করে চলে এলি, কোনো সমস্যা হয়েছিল কি? লং স্টোরি ভাই। সে কোন মায়া আমাকে টেনে হিঁচড়ে আবারও এখানে নিয়ে আসলো, কিভাবে বোঝাবো তোদের? কেন এসেছি, কিসের টানে, সেই উত্তর হয়তো আমার কাছেও ঠিক নেই। তুই বিদেশ যায় কি সাইকাইছিস নাকি? দার্শনিকের মতো কথা কইতেছস। লক্ষ্মীটি তুমি কোথায়? কতক্ষণ তোমার চাঁদ মুখখানা দেখি না। তোর বাড়িতে কেউ নেই নাকি? এই তুমি আবার আসছো কেন?
রকেটের গতিতে চলে গেল, সে তোমাকে গোসলের জন্য গরম পানি করে দেয় নাই? বাজার করতে দেই একদিন, সেই দিনও তুমি ঠিক মতো কোনো কিছু নিয়ে আসতে পারো না। হ্যাঁ, আমাদের সাথে একটা স্পেশাল গেস্ট আছে, দয়া করে ইজ্জতটা পানিশ করুন। আপনার বন্ধুর কোনো মানিজ্যত আছে? বউকে বাপের বাড়ি চলে যাইতে বলে, তার আবার মানিজ্যত। আর কে কে স্পেশাল গেস্ট? আপনি সেই স্পেশাল গেস্ট? আমি রায়ান, স্পেশাল কোনো গেস্ট না, ওদের বন্ধু। আপনার বেশ মেজাজ খারাপ মনে হচ্ছে। মেজাজ খারাপের দিনে আসলে কেউ আসলে ব্যাপারটা বেশ বিরক্তিকর, সেটা আমি বুঝি। আপনি বললে আমরা চলে যাচ্ছি। আরে না না, যেতে হবে না, আসেন ভিতরে আসেন। আসলে হয়েছে কি, আমাদের বন্ধু ছোটবেলায় কলেজের ফাইল সামলাতে সামলাতে, বড়বেলায় অফিসের ফাইল সামলাতে সামলাতে ঘর সামলানোটা ঠিক শিখতে পারিনি ভাবি। তুইও বিয়েটা কর, তখন বুঝবি। আপনার বন্ধু এত বড় ফাঁকিবাজ, তাকে আমি সপ্তাহে মাত্র একদিন বাজারে পাঠাই, আর সেই দিনও সে এমন ভাবে বাজার করে নিয়ে আসে যাতে তাকে আমি কোনোদিন আর বাজারে না পাঠাই। তুই প্লিজ চুপ করবা। ভাবি আসলে চায় তোর পুরো মনোযোগটা যেন ভাবির উপরে থাকে। এখন তুই যদি বাজারে গিয়েও ভাবির কথা চিন্তা করতি, তাহলে কিন্তু মাছটা পচা হতো না। এই গাধা তো আমার কথা বোঝেই না। আপনি কেমন এক নিমিষেই আমার কথা বুঝে গেছেন? তুই যে তালে তাল দিচ্ছিস, সে তালটা কিছুক্ষণ পর আমার মাথায় পড়বে। হ্যালো জান, আমি তোমাকে খুব মিস করছি। তুমি নিশ্চয় আমাকে খুব মিস করছো। আমি তো খেয়েছি, তুমি খেয়েছো তো? আচ্ছা, তোমার সাথে আমি পরে কথা বলছি। তোরা দুজন কি বসে বসে আমার কথা শুনছিলি? একদম না, তোর কথা বলা শেষ হলে তুই আমাদের সাথে একটু জয়েন কর, আমরা ওর প্রবলেমটি নিয়ে একটু বসি। তুই তোর কাহিনীটা কিন্তু এখন আমাদেরকে বলবি না। কোন কাহিনী? এই যে তুই হুট করে চলে এলি, আবার আসার পর থেকে দেখছি না তুই একদম কেমন জানি আনমনা হয়ে আছিস। কোনো সমস্যা হলে তুই আমাদেরকে বলতে পারিস। আমি আসলে একটা মেয়ের খোঁজে এসেছি। ওর সাথে আমার প্রথমবার ইনস্টাগ্রামে কথা হয়। প্রথম দিকে তো আমি তেমন একটা পাত্তা দিইনি, ভেবেছিলাম টাইম পাস করার জন্য কোনো ফেক আইডি হবে হয়তো। ও আমার খুব অদ্ভুত ভাবে খেয়াল নিতে শুরু করে। আমি কখন খাই, কখন ঘুমাই, এমনকি আমার মন খারাপের দিনগুলো ও দূর থেকে কেমন যেন বুঝে ফেলতে পারত। তার মানে এটা ফেক অ্যাকাউন্ট না? তুই ওর সাথে কথা বলেছিস অথবা ছবি দেখেছিস? আমাদের ফোনে কথা হয়নি, আমাদের সবসময় টেক্সটে কথা হতো। কিছু কিছু সত্য অনুভব করা যায়। আর আমার সাথে 3 বছর টেক্সট হয়েছে, আমি বুঝবো না রিয়েল না ফেক। আমার 3 দিনের ছুটি আছে, তুই ছুটি নিয়ে নে। একদম এই বাড়িতে যে বিয়ের পাকাপোক্ত কথা বলিস। যদি আমার একটা মিটিং আছে, কোনো সমস্যা নেই, আমি চলতে চলতে মিটিং অ্যাটেন্ড করবো। ঠিকানাটা বল না। ঠিকানা? ঠিকানা তো জানি না, সেটাই তো খুঁজে বের করতে হবে। চেহারা দেখেছিস? না, ওর প্রোফাইলে সবসময় একটা নদীর পাড়ের ছবি দেওয়া থাকতো। তবে হ্যাঁ, ছবিটা যে ওর তোলা সেটা আমি বুঝতে পেরেছি। ওর অ্যাকাউন্টের নাম হচ্ছে অচিনপুরের কন্যা। কন্যা দেখে তুই বুঝে গেলে ওটা মেয়ে? কেমন হবে না হবে তুই এটা কিভাবে বুঝলি? আমি যখন রোমে ছিলাম অনেক ডিপ্রেশনে ছিলাম। এত টাকা খরচ করে যাওয়ার পর বুঝতে পারছিলাম না কি করব। একটা সময় তো সুইসাইড করারও ডিসিশন নিয়ে নিয়েছি। সেটা নিয়ে যখন একদিন স্টোরি দেই, সেটার রিপ্লাই ওর সাথে আমার প্রথম কথা হয়। এভাবেই বন্ধুত্ব, আর তারপর কেটে যায় 3টা বছর। তুই কখনো ছবি দেখতে চাস না? না, কিন্তু ওর প্রোফাইলেও একবার একটা ছবি দিয়েছিল, যেখানে ওর পুরো ফেস তো দেখা যায় না, কিন্তু এক সাইডের চুলে ঢাকা ফেস দেখা যায়। এই যে। কখনো চোখে দেখিসনি? ভালো করে কথা বলিস না। এখন তুই মেয়েটাকে কিভাবে খুঁজবি বলতো? আইডিটা কি অ্যাক্টিভ আছে? 15 দিন হয় ও অনলাইনে আসে না। অপেক্ষা করতে করতে যখন অনেক দিন কেটে যায়, তখন বুঝলাম আমাকেই কিছু একটা করতে হবে। তার মানে তুই আমাদের জন্য দেশে আসিসনি? আরে বাবা, তোদের জন্যও আসছি। এখন তোরা আমাকে হেল্প করবি কিনা সেইটা বল। তাহলে চল এখনই বের হয়ে ওকে খুঁজতে শুরু করি। যাবো কোথায়? অচিনপুর। মনে হচ্ছে আজ বহু বছরের ঘুম ভেঙে এই মাত্র চোখ মেললাম, আর চোখ মেলতেই চেনা জগৎটাও কেন যেন বড্ড বেশি অচেনা হয়ে গেল। হৃদয়ের এক অবুঝ টানে আমি আজ একাকী মুসাফির, তাহার খোঁজে অচিনপুরে। ঘুমাস নাই? ঘুম আসছে না ভাই। ঘুমাসতেছে না? কেমন কথা দোস্ত? সারাক্ষণ ওর কথা মনে পড়ছে। জানি না আমি ওকে কিভাবে খুঁজে পাবো। তুই জাস্ট একটা ক্লু আমায় দে, আমি 1 মিনিটের মধ্যে তোর ভালোবাসাকে তোর চোখের সামনে নিয়ে আসবো। তুই যদি কোনো ক্লু না দিস, তাহলে এই 18 কোটি দেশের জনসংখ্যার মধ্যে ওই মেয়েকে তুই কেমন খুঁজে পাবো? আমি জানি আমি ওকে খুঁজে পাবো। এটা শুধু আমার ধারণা না, এটা আমার বিশ্বাস। আর যেখানে বিশ্বাস থাকে সেখানে পথ আপনা আপনিই তৈরি হয়ে যায়। পেয়েছি। পেয়েছিস? তো চল চল করে আর ওর ঠিকানা না, ওর একটা ফ্রেন্ড আছে, নাম রেহানা। পলিটেকনিক্যাল কলেজে পড়ে, 2nd ইয়ার। কোন পলিটেকনিক্যাল কলেজ? তা তো জানি না। তুই যে ভয়াবহ অ্যাডভেঞ্চার শুরু করেছিস, তাতে সিন্দাবাদ তোকে ফেল মারবে। তুই তো এডুকেশন মিনিস্ট্রিতে আসিস না? তাহলে তুই একটা লিস্ট বের কর 2nd ইয়ারের, সেখান থেকে আমরা রেহানাকে খুঁজে বের করতে পারি। ইটস ভেরি টাফ, কিন্তু দোস্ত আমি তোর জন্য করবো। তুই কি শিওর ও এই কলেজেই পড়ে? 100% আমি একদম পাকাপোক্ত খবর নিয়ে আসছি। চল তাহলে। আমরা দুজন ফেস টু ফেস কথা বলে আসছি। তোরা ওদিকে থাকতে বললাম, তুই এদিকে কি করিস? ওকে দেখছিস তোরা? ওই মেয়েটা। তুই কি সকাল সকাল মানে দুপুরবেলা স্বপ্ন দেখো? দোস্ত একটা জিনিস তো পাইছি, এই যে দেখ রেহানা স্যার, রোল এত, সেমিস্টার 5, ফোন নাম্বার, ফোন দিয়ে চল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি রায়ান।
রেহানা আছে? রেহানার কি দরকার আপনার? আমি আসলে রেহানার থেকে একটু ইনফরমেশন নিতে চাচ্ছিলাম। আমি একজনকে খুঁজছি যার ইনফরমেশন রেহানার কাছে আছে। রেহানা আমার বউ, রেহানার আমি জামাই। রেহানার কেন দরকার আপনার? একটু বোঝার চেষ্টা করেন না, ইনফরমেশনটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনি কে? আমার বউয়ের লোক আপনার কথা বলাই দিব? এটা তো আমাকে আপনি কে? আমি শিক্ষা সচেতন মিয়া, আপনার পুরো ফ্যামিলি শিক্ষা বন্ধ করে দেবো। ভাই তুমি কর মিয়া, তাদের যান রেহানা কাছে ফোন। স্যার আমি আমার রেহানার সাথে কথা বলাই দিতেছি আপনাকে। রেহানা, হ্যালো, হ্যালো, কি বলছেন? জি ভালো থাকবেন, থ্যাংক ইউ। ঠিকানা পাইছস? ঠিকানা পেয়েছি। মায়া, কবে আসলেন? এই তো বেশ কিছুদিন হলো। গ্রামের অলি গলি রাস্তাঘাট, তোমার কলেজে, কোথায় কোথায় খুঁজি নাই তোমাকে আমি। আপনি এখানে এসে কাজটা একদমই ঠিক করেননি। এর থেকে ভালো কাজ হয়তো আমি আমার জীবনে আর একটাও করি নাই। অচিনপুরের সেই কন্যাকে দেখতে তো পেলাম। দেখতে এসেছেন, দেখেছেন, এবার চলে যান। মানে আমি তোমার জন্য এত দূর থেকে আসলাম, এত কষ্ট করে তোমাকে খুঁজে বের করলাম, আর আসতে না আসতেই বিদায় দিয়ে দিলে। আগামী শুক্রবার আমার বিয়ে। তোমার বিয়ে? হ্যাঁ, এক বয়স্ক লোকের সাথে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে। তার কাছে অনেক টাকা ঋণী। এই বিয়েতে রাজি না হলে হয়তো আমাদের যে আশ্রয়ের বাড়িটা সেটাও থাকবে না। তাই বাধ্য হয়ে অনিচ্ছা থাকা সত্ত্বেও আমাকে এই বিয়েতে রাজি হতে হয়েছে। তুমি এই বিয়েতে খুশি? আমাদের মতো মেয়েদের কপালে খুশি শব্দটা বড্ড বেমানান। এটাই হয়তো আমাদের নিয়তি। মুসাফির তার গন্তব্য খুঁজে তো পেল, কিন্তু গন্তব্যে আসার পর জানতে পারলো তার গন্তব্যের মানুষটা ততক্ষণে অন্য কারোর হয়ে গেছে। জীবন হয়তো এমনই, খালি মায়া বাড়ায়। আপনি এখান থেকে চলে যান। 24 ঘন্টা চলে তো যাবই, কিন্তু তার আগে 24 ঘন্টা তোমার আর তোমার ফ্যামিলির সাথে আমি কাটাতে চাই। কখনো তো কিছু চাইনি তোমার কাছে, মনে করো এটাই প্রথম আর এটাই শেষ। প্লিজ। তুমি মানে আন্টি, আসসালামু আলাইকুম। ও হচ্ছে আমার কলেজের ফ্রেন্ড, ইতালিতে থাকে। এখানে আসছিল রিলেটিভের বাসায়, তো উনি বাসায় নাই, এই জন্য আমাদের বাসায় একদিন থাকবে। বাবা একটা দিনই মাত্র। আমি তো আপনার ছেলের মতোই, বলেন। বাইরে থাকার মতো কোনো জায়গাও পাচ্ছি না, ছেলেকে এভাবে বাইরে দাঁড় করিয়ে রাখবেন? ধন্যবাদ। মা, মা একটু এদিকে আসুন না, দেখুন কি নিয়ে আসছি। ইলিশ মাছ। কি রিশমা, তুমি আনতে গেলে কেন? আমি আনতে পারি না, আমি তোমার ছেলে না। এক কাজ করো তো, ইলিশ মাছটা দিয়ে মজা করে দো পেঁয়াজা রান্না করো, অনেকদিন খাই না মা। বাজারটা করা কি খুব দরকার ছিল? 1 যোগ 1 তুমি, আমি আর তোমার আপু। নাও এবার তুমি লেখো। তুমি কিন্তু 2 লিখো। 1 2 3 4 5। এই নিন মুড়ি, আমাদের এখানে সন্ধ্যা হলে এটা খায়। তো কে জিতলো? বাহ, বেশ মজা তো। ওই জিততেছে, গল্প শুনবে। এক দূর দেশে থাকতো এক রাজকুমার, আর তার পছন্দের রাজকুমারী অন্য এক দেশে। তারা দূর থেকে কথা বলতো সারা দিন সারা রাত, কিন্তু একদিন হঠাৎ করে রাজকুমারী রাজকুমারের সাথে কথা বলা বন্ধ করে দিল। রাজকুমারের তো অবস্থা খারাপ। রাজকুমার রাজকুমারীর দেশে চলে আসলো, এসেও খুঁজে পাচ্ছে না। অবশেষে রাজকুমারীকে খুঁজে পেল, কিন্তু তারপর কি হলো? দেখতে পেল রাজকুমারীর একটা দুষ্ট দৈত্যের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে। তারপর রাজকুমার চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। ইস, আমার তো রাজকুমারটার জন্য মায়াই লাগছে। অনেক রাত হয়েছে, চলো ঘুমাতে চলো। আপনার জন্য মা বড় ঘরে বিছানা পেতে রেখেছে। 24 ঘন্টা পার হতে আর 10 ঘন্টা বাকি। সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, তাই না? সিগারেট খাওয়া ভালো না, স্বাস্থ্যের ক্ষতিকর। ভালো থেকো আর সবাইকে আগলে রেখো। আসি। কামরুল মিয়া, তুমি তোমার টাকা বুঝে পাইছো না? এখন তোমার সাথে আমাদের আর কোনো কথা নেই। এটা শুধু একটা চেক। এই চেকটা যদি ক্যাশ না হয় আমি কিন্তু মাইনা নিব না। অবশ্যই ক্যাশ হবে। আমার মেয়ে এখন আসতে পারো। আমি বুঝতে গেছি মায়া আমার কপালে নাই। আমি এটাও দেখে নিব মায়ের কে বিয়ে করে। কি ব্যাপার, আপনি আবার আমাদের বাড়িতে আসছেন? এই কি সমস্যা আপনার? কি আপনি আমাকে বিয়ে করবেন দেখে যখন তখন আমাদের বাড়িতে আসবেন? আমি তো তোমার কাছে আসি না, তুমি কথা বলতেছো কি জন্য? এর কাছে আমি টাকা পাইতাম, টাকা বুঝাই দিছে, টাকা জমা পাই গেছি, এখন আর তোমার সাথে কোনো সম্পর্ক নাই। বাবা, তুমি টাকা পাইছো কই? মারে, তুই যারে আমাদের বাড়িতে বন্ধু বানায় নিয়ে আসছিলি, ওই ছেলেটা কালকে আমার চেকটা দিচ্ছে। রায়ান, বাবা, এখন আপনি প্লিজ না করবেন না। তা কি করে হয়? তাছাড়া মায়া জানলে ও খুব কষ্ট পাবে। দেখুন, এ বাড়িতে যখন প্রথমবার আসি তখন আন্টিকে মা ডাকি, আর তারপর আপনাকে বাবা। আমার তো বাবা মা নেই,
এই এতটুকু মুহূর্তের মধ্যেই আমি বাবা মাও পেয়ে গেলাম। আবার আর কি চাই বলেন? আর তাছাড়াও সন্তান যদি কিছু দিতে চায় বাবা মাদের না করতে নেই। প্লিজ এটা রাখুন। জানিস মা, আমি জীবনে অনেক মানুষ দেখছি, কিন্তু ওর মতো মাটির মানুষ আমি দেখি নাই। ওর মনের ভিতরে বিন্দু মাত্র লোভ নাই, কোনো স্বার্থ নাই। ও না তোরে খুব ভালোবাসে। কালকে যখন ও কথা বলতেছিল তখন ওর চোখের দিকে তাকাই আমি বুঝতে পারছি। আমি যদি ওর মতো একটা ছেলে হাতে তুলে দিতে পারতাম তাহলে আমি মরেও শান্তি পেতাম। বাবা তো আরেকটা কথা, ও আমাকে এমন করে অনুরোধ করলো, আমি না নিয়ে পারলাম না। বাবাও কোথায়? চলেই যদি যাবেন তাহলে ফিরে কেন এসেছিলেন? আমার মুক্তির দাম দিয়ে নিজেই চলে যেতে চাচ্ছেন?